আচ্ছা, ডিজাইন আমরা প্রথমত হলো গ্রাফিক ডিজাইনিং প্রিন্সিপালগুলো নিয়ে কাজ মানে দেখব, এক্সাম্পলগুলো দেখব, জানবো এই বিষয়গুলো। আমার এই যে 7-8 বছরের ক্যারিয়ারে দেখা গেছে আমি যেই যেই প্রতিষ্ঠানগুলোতে শিখছি বা আমিও যেভাবে শিখাইছি, এগুলো দেখা গেছে আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালি কাজগুলো করছি। হ্যাঁ, এখন যেটা হবে আপনাদের প্রথম থিওরিটিক্যালটা মাথায় দেওয়া হবে, তারপর আমরা প্র্যাকটিক্যালটাতে ঢুকবো। এটার মূল কারণ হলো আপনার মাথায় যদি বেসিক নলেজটা না থাকে, আপনার কাছে কাজগুলো কঠিন মনে হবে, আপনার কাছে আইডিয়াগুলো জেনারেট করবে না। এই জন্য আমরা যেই কাজগুলো করব সেগুলোর একটু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করতেছি। আমি এখানে যার যেভাবে সুবিধা হবে ওইভাবে দেখে নিন। বাংলা ইংলিশ দুইটাই আমি দিছি, বাংলাটাই বেশি মানে বাংলাটাই আমি সিলেক্টটা করছি। ইংলিশগুলো আরও সহজ হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এই জন্য আমি বাংলায় এখানে করে রাখছি। দেখেন, আপনি যদি গুগলে সার্চ দেন গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল, দেখবেন অনেকগুলো লিস্ট আসবে। কোথাও 10টা আসবে, কোথাও 5টা আসবে, কোথাও 12টা আসবে। হ্যাঁ, তো আমি মেইন যে কয়েকটা জিনিস আমাদের প্রথম দিকে না জানলেই নয়, যে কয়েকটা জিনিস আমাদের মেনটেন করে ডিজাইনগুলো করতে হয়, সেগুলো আমি আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব, এবং যারা অনেক দিন ধরে কাজ করতেছেন তাদের সাথে পরবর্তীতে দেখবেন, ও আচ্ছা এই কাজগুলো এতদিন করে আসছি, কিন্তু জানতেন না যে এই কাজগুলো করতেন আপনি। তো প্রথমে আসছে এখানে এই যে এমফাসাইজ বা জোর দেওয়া, তারপরে এটার সাথে আপনি স্কেলও বলতে পারেন, ফোকাস। হ্যাঁ, বা একটা হলো ফোকাল পয়েন্ট, মানে স্পেসিফিক একটা জায়গার বোঝায়। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এখানে দেখেন, এমফাসাইজ হলো আপনার গ্রাফিক ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা। এটি দর্শকের দৃষ্টি নির্দিষ্ট এলাকায় আকৃষ্ট করার কাজ করে। এটি একটি ডিজাইনের ফোকাল পয়েন্ট তৈরি করে এবং বাকি উপাদানগুলোকে সেই পয়েন্টের সাপোর্ট করার কাজ দেয়। তাহলে মেইন হলো, প্রথম পয়েন্ট হলো আমরা কোনো কিছু একটা ডিজাইন তৈরি করলে তো অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করি। এবং যেমন আমি যদি এক্সাম্পল দেই, রমজান মাসে দেখেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে ওই যে লিফলেট ধরায় দেয়। হ্যাঁ, তা এখানে কিন্তু ওই সুন্দরভাবে বড় বড় করে লেখা থাকে যে এত% ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ, এই মানে ওদের উদ্দেশ্য হলো রমজান মাস উপলক্ষে তারা ডিসকাউন্ট দিচ্ছে। তো ডিসকাউন্টটাকে ওরা ফোকাস করে ওদের ডিজাইনগুলো ওইভাবে তৈরি করা হয়। এখন এখন ডিসকাউন্ট দিচ্ছে রমজান মাস উপলক্ষে, এই ডিসকাউন্টটাকে বড় করে প্রমোট করে, তারপরে দেখা গেছে তাদের নিচে থাকে ছোট ছোট করে পণ্যগুলো থাকে, নাম সহ বা দাম সহ থাকতে পারে। তো ওই জিনিসটা এখানে দেখা গেছে এক এটি একটি ডিজাইনের ফোকাল পয়েন্ট তৈরি করে বাকি উপাদানগুলোকে সেই পয়েন্টের সাপোর্ট করার কাজ দেয় আর কি। ওই যে মেইন পয়েন্টটাকে মানুষকে আর কি জানান দিল, কি মেইন ডিজাইনটার আপনি তো সব কিছু পড়বেন না, কিন্তু আপনার মাথায় ওই পয়েন্টটা থাকলো যে না 20% ডিসকাউন্ট রমজান মাস উপলক্ষে, এটাই মনে করেন তাদের হেডলাইন। তাহলে তার ডিজাইনের মূল উদ্দেশ্য, ফোকাল পয়েন্ট ছিল ওইটাকেই ওইটাকেই আমাদের নির্দিষ্ট করে দেওয়ার কারণে দেখা গেছে আমরা ওই জায়গাটা আমাদের চোখটা পড়ছে। তো এই ফোকাল পয়েন্ট বা ফোকাস তৈরি করা বা এমফাসাইজ করা একটা ডিজাইনের মেইন জায়গাটাকে আকর্ষণ করার জন্য আপনি কি কি জায়গাটাকে টার্গেট করবেন, সেই জায়গাগুলোকে এখানে দেখেন আকার বা আকৃতি, মানে স্কেল বা সাইজ, আর এখানে হলো শেপ। হ্যাঁ, এটার মাধ্যমে যে বড় আকারে উপাদান সাধারণত বেশি জোর দেয়। যে কোনো জায়গায় একটা ছোটোর সাথে একটা বড় জিনিস থাকলে সেটাকে আমরা সাধারণত দ্রুত বড়টা চোখে পড়ে, বা অস্বাভাবিক আকৃতি দৃষ্টি আকর্ষণ করে। তাহলে প্রথম পয়েন্ট হলো কি, মানে আমরা একটা ডিজাইনের মেইন জায়গাটাকে ফোকাস করা বা ফোকাল পয়েন্টটা তৈরি করার জন্য এই কাজটা প্রথমে করতে পারি, যে কোন ওই জায়গাটাকে আমরা বড় করতে পারি বা ওইটাকে একটু অন্যভাবে অস্বাভাবিকভাবে তৈরি করতে পারি, যেটা দেখতে একটু বাকি জিনিসগুলো আপনার ডিজাইনের মেইন জিনিসগুলোর মধ্যে থেকে ওইটা একটু আলাদা মনে হবে। তারপরে কালার বা রং, উজ্জ্বল রঙগুলোকে সাধারণত বেশি জোর দেয়। হ্যাঁ, যে দেখা গেছে অনেকগুলো ওইখানে ফ্যাকাশে কালারের মধ্যে উজ্জ্বল রংটাকে আমরা চোখের সামনে বেশি পড়ে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়, যে কালারের মেইন দুইটা বিষয়। টেক্সচার, রমজান মাসের কথাটা যেহেতু এক্সাম্পল দিলাম, রমজান মাসের ডিজাইনগুলো দেখবেন একটু অন্য টাইপের হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে এক ধরনের টেক্সচার থাকে। হ্যাঁ, ইসলামিক টাইপের প্যাটার্ন থাকে, টেক্সচার থাকে, যেন বোঝা যায় যে এটা মুসলিমদের জন্য বা এটা রমজান মাস উপলক্ষে এদের এই
সহজ জিনিসগুলো বোঝা যায়। এই ধরনের টেক্সচার। পজিশন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটি উপাদানকে অন্য উপাদান থেকে আলাদা করে রাখলে তো বেশি জোর পায়, কেন্দ্রস্থলে রাখা উপাদানগুলোকে বেশি জোর পায়। তারপর টাইপোগ্রাফি, বড় ফন্টগুলো সাইজ, বোল্ড, ইটালি ফন্ট ব্যবহার করে জোর দেওয়া হয়। মানে কি হয়, আমরা একটা দেখি না ডিজাইনে, আমরা একটা জায়গাকে হেডলাইনটাকে আমরা কি করি, বোল্ড করে দিই, বড় করে দিই। কেন দেই? যে ওইটাই আমার মূল উদ্দেশ্য, ওইটাই আমি জায়গাটাকে ফোকাস করার জন্য। তাহলে আমাদের এমফাসাইজ আমরা মানে একটা ডিজাইনের মেইন জায়গাটাকে ফোকাস করার জন্য কি কি করতে পারি, সাইজটাকে টার্গেট করে করতে পারি, টাইপোগ্রাফিটাকে টার্গেট করে করতে পারি, পজিশন, কালার, টেক্সচার, এই জিনিসগুলোকে করতে পারি। ডান পাশে এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে অনেকগুলো কালো শেপের মাঝখানে একটা অন্য কালারের শেপ। দেখেন এতগুলো শেপ, কিন্তু আমাদের চোখে পড়তেছে শুধু কিন্তু ওই লাল জায়গাটা। মানে এখানে ডিজাইনটাতে যে ডিজাইনটা করছে সে এভাবেই ডিজাইনটা করা হয়েছে যেন আপনি শুধু ওই একটা জায়গায় আগে চোখটা পড়ে। ঠিক এখানে অনেকগুলো সার্কেল আছে, আমরা কিন্তু স্পেসিফিক কোনো একটা সার্কেলকে দেখতেছি না, কিন্তু ওই যে ভিন্ন কালারের একটা সার্কেল সেটাকে আমরা দেখতেছি। ওই জিনিসটা কিন্তু এখানে আছে। দেখেন এই যে কালার, আপনি ফোকাল পয়েন্টটা কালার দিয়ে তৈরি করতে পারেন, সাইজ দিয়ে হতে পারে। ঠিক এইখানেও দেখেন এই যে যেমন আকার বা আকৃতি, শেপ দিয়ে এখানে দেখেন শেপ, সব শেপগুলো এখানে একই ধরনের। এটা শেপটা আবার উল্টা পাশে এবং কালারটা আলাদা, দুইটা এখানে অ্যাডজাস্ট করা, যার কারণে আমাদের সহজে কিন্তু ওই জায়গাটা থেকে কালারটা যাচ্ছে বা চোখটা আমাদের ওই জায়গাটাতে যাচ্ছে। এটা হলো জোর দেওয়া বা এমফাসাইজ করা বা স্কেল ফোকাস করা, ফোকাল পয়েন্ট তৈরি করা। হ্যাঁ, তাহলে আমাদের এমফাসাইজের মেইন যে দুইটা পয়েন্ট আমরা দেখতে পারি, একটা হলো ডিজাইনের ক্ষেত্রে ক্যারেক্টার ফোকাস করতে পারি, আর একটা হলো টাইপোগুলোকে ফোকাস করতে পারি। মানে ডিজাইনে যেমন আমরা ইমেজ ব্যবহার করি না, সেগুলোকে আমরা ফোকাস করি, বড় করে রাখি। তারপরে আমাদের টেক্সট থাকলে হেডলাইনগুলোকে ফোকাস করি। এই জিনিসগুলো আমি এক্সাম্পল দেখি। আমরা এখানে উপরে তো ওই সংখ্যাটায় আছে, এই জিনিসগুলোকে মেনটেন করে করছে কিনা সেটা আমরা এই ডিজাইনটাতে দেখব। সাইজ, টাইপোগ্রাফি, পজিশন, কালার এবং টেক্সচার। প্রথম পোস্টারটাতে দেখেন এইখানে কি দেখতে পাচ্ছি আমরা, মানে কোন জায়গাটা আগে আমাদের ফোকাসটা যাচ্ছে বলেন তো, সবাই মন্তব্য করেন এইখানে কোন জায়গাটা আগে ফোকাস যাচ্ছে। সাতজন আছেন ক্লাসে, সাতটা মন্তব্য তো অন্তত আশা করা যায়। প্রথমে ছবিটা, তারপর হচ্ছে লেখাটা, কারণ ছবিটা হচ্ছে উপরের দিকে, সবার ফোকাসটা আগে ছবিতে যাচ্ছে, তারপর ঢাকাটা লালটা সেটা পরে আসছে। আচ্ছা, দেখেন এখানে এখানে তো দেওয়া আছে উপরে সাইজ, টাইপোগ্রাফি, পজিশন, কালার, টেক্সচার, বিভিন্নভাবে ফোকাসটা নিতে হবে মানুষের, যে আমরা উদ্দেশ্য নিয়ে তৈরি করতেছি। তাহলে এখানে প্রথমে তো বড় সাইজ কোনটা, আপনার তো ঢাকা একটা প্রথমে, আপনার তো চোখটা নিচে প্রথমত যাবে না, আপনার তো সাইজটা এখানে যেটা বড় দেখতেছেন সেই জায়গাটা সাইজটা চোখটা যাবে আপনার। তো এই জায়গায় দেখেন প্রথমত আমাদের কিন্তু এই যে মেইন যে কাস্টিং বা নায়ক তার দিকে বা এই উপরে ক্যারেক্টারগুলোর দিকে আমাদের ফোকাসটা যাচ্ছে, কারণ সব এখানে পুরো ডিজাইনটার এই জায়গাটা পজিশনটা সব থেকে বড়, স্কেল বা সাইজ বলেন, এই জায়গাটা বড়। এই জায়গায় ক্যারেক্টারগুলো দেখার পরে তারপরে মনে হতে পারে যে না আচ্ছা এটা কি, দেখি তো নিচে, একটু নিচে আসে, তারপরে দেখেন ঢাকা অ্যাটাকটাকে বড় করছে। এখানে তো এই কুলটাকে বড় করতে পারতো, কিন্তু কুলটা ওদের মেইন জিনিস না, কুলটা এখানে দেওয়ার দরকার কারণ ওকে টাকা দিছে, যে তারা তারা হলো স্পন্সর, এই জন্য এখানে অ্যাড করছে। কিন্তু এই যে বড় স্কেল জায়গাটা, সাইজটা, এইটার পরে তাকে জিনিসটা কি, যেটা একটা নাম ঢাকা অ্যাটাক। হ্যাঁ, তো ওই জিনিসটাকে এখানে ফোকাস করছে। তারপরে এটা কে বানাইছে সেটাকে ছোট করে দিছে, তারপরে কে কি ক্যারেক্টার বা এই জিনিসগুলোকে অত গুরুত্ব দেওয়া হয়নি। এবং নিচে শুধু একটু গুরুত্ব দেওয়া আছে, যেটা হলো বোল্ড করে দেওয়া আছে। দেখেন নিচে টেক্সটটা বোল্ড করে দেওয়া আছে যেন এখানে চোখটা যায়। মানে আমাদের কাজেই হলো আমি অডিয়েন্সকে কি কি দেখাবো। আমি প্রথমত এখানে ক্যারেক্টারগুলো দেখাবো, কে কে আছে মেইন ক্যারেক্টার, তারপরে এটার নাম কি সেটা দেখাবো। হ্যাঁ, তারপরে যদি ওর কিউরিসিটি থাকে যেটা কে বানিয়েছে সেটা দেখবে, তারপরে তো কিউরিসিটি থাকবে এটা কবে আসবে, সেটাকে এই জন্য এখানে একটু বোল্ড করে দেওয়া। বাকি আর কে কে আছে অত দেখার গুরুত্ব দরকার নেই, এগুলো গেলেই দেখতে পাবে।
তারপরে নিচে স্পন্সর আছে, অনেক কিছু আছে। তো এই যে আমরা যে কয়েকটা জিনিস দেখলাম, এই যে সাইজ বলেন, টাইপোগ্রাফি, পজিশন, কালার, টেক্সচার, দেখেন তো সবগুলো এখানে আছে কিনা। প্রথমত সাইজ প্রথমত সাইজ দিয়ে আমাদের ফোকাল পয়েন্টটা তৈরি করছে বা ফোকাস করছে। তারপরে টাইপোগ্রাফি বলেন, এই যে ঢাকা অ্যাটাক, এটাকে একটু বাংলা বা অন্য একটা স্টাইলিশ করে টাইপোগ্রাফি দিয়ে এখানে এটাকে ফোকাস করছে। এবং স্কেল ওয়াইজ বা সাইজ ওয়াইজ এটার পরে এইটা, মানে আমরা প্রথমত ক্যারেক্টারগুলো দেখব, তারপরে নামটা দেখব, তারপরে যদি দরকার মনে হয় কোনো, তারপরে যেগুলো দেখার খুব জরুরি মনে হইতে পারে সেগুলো বোল্ড করে দিছে। এটাই হলো এমফাসাইজ। পরেরটা দেখেন, পরের পোস্টারটাতে দেখেন আপনার প্রথমত ফোকাসটা কোথায় যাবে। হুম, প্রথমত ফোকাসটা কিন্তু আপনার এখানে স্কেলটা করা হয়েছে প্রথমত ক্যারেক্টারগুলো, মেইন ক্যারেক্টারগুলো কে আছে, এবং এখানে তো অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে কে বেশি, মানে লিড ক্যারেক্টার কে। সবগুলো তো এখানে ক্যারেক্টার ইম্পর্টেন্ট, তার মধ্যে লিড কে, সে সামনে আছে এবং তাকে কিন্তু বড় করে রাখা হয়েছে। তারপরে এ, তারপরে এ, তারপরে এ, তারপরে এ, তারপরে এ, তারপরে বাকিগুলো। তাহলে এখানেও কিন্তু এই জায়গাটাকে আগে বড় করা হয়েছে, মানে এটার সাইজটা বড় আছে, স্কেলটা বড় করা আছে। তারপর আমরা নাম দেখব, তারপরে ডেট দেখতে পারি বা কবে কি এগুলো দেখতে পারি বাকি জিনিসগুলো। তৃতীয় পোস্টারটাতে দেখেন, এখানে যেমন ক্যারেক্টারটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি, এখানে কিন্তু ডেটটাকে আর এখানে যে পরিচালক তাকে কিন্তু গুরুত্বটা দেওয়া হয়েছে, যার কারণে ক্যারেক্টারটা মেইন এখানে ইয়েটা না, জাস্ট ক্যারেক্টারের একটা ছবি আছে, কিন্তু আমাদের সবার আগে চোখটা যাবে উপরে, কারণ এই টেক্সটটাকে বড় করে বোল্ড করে দেওয়া। তারপর এটা কে বানিয়েছে সেটা এখানে দেওয়া আছে। তাহলে দেখেন, আমরা এগুলো কিন্তু মুখস্থ জিনিস না, বোঝার জিনিস। আমরা যে এই যে এমফাসাইজ বলেন, স্কেল বলেন, ফোকাস বলেন, ফোকাল বলেন, হ্যাঁ, মানে একটা স্পেসিফিক জায়গায় যে ফোকাস করতেছি, সেই ফোকাসটা এই ডিজাইনগুলোতে আছে কিনা। তাহলে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার এই মাথায় এই জিনিসগুলো থাকতে হবে, যে আমি স্পেসিফিক জায়গা কোন কোন জায়গাগুলোতে ফোকাস করব, মানে কোন কোন জায়গাগুলো আমি আমার যার জন্য কাজটা করতেছি তার অডিয়েন্সকে দেখাবো। তাহলে আমরা যে কোনো একটা কাজ করলে সেটার আমাকে গুরুত্বগুলো বুঝতে হবে না, কার কার কাছে যাবে, কাদেরকে এটা আমাকে দেখাইতে হবে, কোন কোন জায়গাটা আমি আগে ফোকাস করব। গণহারে তো সব ফোকাস করব না, সব সমান হলে তো তাহলে তো সবগুলোকে এক লাইনে দাঁড় করা দিয়ে সবাইকে এক এক সারিতে বড় করে রেখে দিত। কিন্তু এই যে ফোকাস করার মাধ্যমে এখানেও বোঝা যায় যে কে হলো লিড ক্যারেক্টার, কে তারপরে কে তারপরে এই জিনিসগুলো। তাহলে এটা এক নাম্বারটা গেল এমফাসাইজ বা ফোকাস। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু আমরা কি করতেছি, আমরা এই যে 7টা প্রিন্সিপাল দেখতেছি, দ্বিতীয় আসতেছে যে ব্যালেন্স, তারপরে কালার আসবে, রিপিটেশন আসবে, সাইজটা যেহেতু এমফাসাইজের সাথে কিছুটা মিল আছে, মানে প্রত্যেকটার সাথে রিলেটেড, মানে আমাদের প্রত্যেকটা জিনিসেই হলো প্রত্যেকটার সাথে রিলেটেড, এবং একটা ডিজাইনে প্রত্যেকটা জিনিসই থাকে। তো পরে আসতেছে এখানে ব্যালেন্সটা দেখেন, ভারসাম্য বা সারিবদ্ধকরণ, এই অ্যালাইনমেন্ট, ব্যালেন্সের সাথে আমি অ্যালাইনমেন্টটা অ্যাড করে দিছি যে দুইটা কাছাকাছি। ভারসাম্য হলো গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। এটি একটি ডিজাইনকে স্থিতিশীল এবং সুন্দর করে তোলে। ভারসাম্য দর্শকের দৃষ্টিকে স্বাচ্ছন্দ্যে ঘুরতে দেয় এবং ডিজাইনের বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক তৈরি করে। আচ্ছা, এখানে ব্যালেন্সটাকে দুই ভাগ তিনটা এখানে দেওয়া আছে, এটা আরও আছে ইম্পর্টেন্ট, আমরা সাধারণত এই তিনটায় বেশি দেই। একটা হলো সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স, আর একটা হলো রেডিয়াল ব্যালেন্স। সমমাত্রিক ভারসাম্য, এই ধরনের ভারসাম্য একটি কেন্দ্রীয় অক্ষরের উভয় পাশে সমান উরের উপাদান থাকে, এটি একটি স্থিতিশীল এবং ঐতিবাহী ধরনের ভারসাম্য। এই যে নিচে এক্সাম্পলগুলো আমরা দেখব। এই সিমেট্রিক্যালের বিপরীতটা হবে এসিমেট্রিক্যালি, মানে এই সিমেট্রিক্যালটা দেখেন, আমাদের এখানে মাঝখানে একটা লাল দেখেন একটা শেপ আছে, ঠিক উপরের সার্কেলটা লাল থেকে যতটা দূরত্বে আছে নিচেরটা কিন্তু অতটা দূরত্বে আছে, মানে একটা ভারসাম্য ক্রিয়েট করছে। এবং এটা যদি লেফটে থাকতো, এটা যদি রাইটে থাকতো,
দুইটার মধ্যে দূরত্বটা এই শেপ থেকে দূরত্বটা সমান থাকতো, তাহলে এটা একটা ভারসাম্য। শুধু ভার্টিক্যাল যে হবে এমনটা না, হরিজন্টালি হতে পারে। আর এটার বিপরীতে হলো এসিমেট্রিক্যাল বা এসিমেট্রিক। এটা দেখেন উপরে লাল শেপটা অনেক দূরে আছে, এটা কাছে আছে, মানে এটা নির্দিষ্ট কোনো ভারসাম্য নাই। এবং এটা যেমন এসিমেট্রিক, যেমন কি ছিল চারপাশে সাদার এই যে মাঝখানে ছিল, এটা কিন্তু দেখেন একটু উপরে আছে, নিচে সাদা ফাঁকা বেশি আছে, এলোমেলো অবস্থা। মানে নতুন ডিজাইনারদের ক্ষেত্রে যে এই জিনিসটা হয়, অ্যালাইনমেন্টগুলো সাজানোগুলো ভুলভাল হয়। এবং আরেকটা হলো রেডিয়াল। রেডিয়ালটা আমরা ওই যে কখনো প্যাটার্ন যখন তৈরি করি, সেন্টার পয়েন্ট থেকে কোনো ত্রিভুজ বলেন বা শেপ নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডের চারপাশে সার্কেল করে দেই, মানে সেন্টার পয়েন্ট থেকে রাউন্ড করি, এই রেডিয়াল ওই জিনিসটা বোঝাচ্ছে এখানে। আমরা একটু দেখি এখানে এক্সাম্পলগুলো। সিমেট্রিক্যাল ব্যালেন্স আমরা যেহেতু ডিজাইন করছি টুকটাক, এখানে দেখলেই বুঝবেন। দেখেন ডিজাইন এই যে একটা ব্যালেন্স আছে জায়গাগুলোর, পজিশন সাইজগুলোর। দেখেন এই যে এখানে হোয়াই চুজ আস, এইটা তার সাথে নিচের যে পয়েন্টগুলো বলেন, এবং ডান পাশে বাম পাশে দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেই আর কি কাজটা করা। বা আমরা যদি তারপরে ডিজাইনটাতে দেখি, দেখেন এখানে এই যে অ্যাবাউট আস, তারপরে দেখেন এখানে এই পরের পয়েন্টটা, এটা পুরোটা একটা ব্যালেন্স করে নেওয়া, তারপরে এই পাশটা একটা ব্যালেন্স করে নেওয়া। এটা যদি এলোমেলো হতো তাহলে দেখতে কিন্তু ভালো লাগতো না, বা উপরে নিচে খুব বেশি হলে খারাপ লাগতো। এবং এখানে ডিজাইনে এই যে ফোকাল পয়েন্ট তৈরি করছে টাইটেলটাকে, তাহলে এই যে ব্যালেন্সটা, এই জিনিসটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে দেয়। তারপরে এখানে ওই দুইটারে এখানে এক্সাম্পল দেওয়া আছে। এটা যেমন এখন দেখেন একটা ভারসাম্য আছে, যেমন এখানে প্রত্যেকটা একটু অ্যারেঞ্জ করা আছে, সেন্টার একটা পয়েন্ট আছে, দুইটা ভাগ আছে, মিলানো আছে জিনিসগুলো, কিন্তু এখানে এলোমেলো ভাবে আছে এই জিনিসটা। তাহলে আমাদের সিমেট্রিক্যালি জিনিসটা দরকার। 3 নাম্বার যে জিনিসটা আসে, 3 নাম্বার প্রিন্সিপাল যেটা, সেটা হলো কালার কন্ট্রাস্ট। এই কালার, রঙের বৈসাদৃশ্য, রঙের বিপরীততা গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। এটি 2 বা ততোধিক রঙের পার্থক্য তৈরি করে, যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এবং ডিজাইনকে আরও স্পষ্ট করে এবং পঠনযোগ্য করে। দেখেন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, একটি সাদা পটভূমিতে কালো পাঠ্য ব্যবহার করে শক্তিশালী রঙের বৈসাদৃশ্য তৈরি করা হয়। মানে সাধারণত আমরা সাদা কোনো একটা পেজের মধ্যে, হ্যাঁ, কোনো একটা সাদা পেজের মধ্যে কি হয়, আমরা কালো লেখাটা দেই যেন ওইটা ফুটে ওঠে, বা এমন কোনো একটা কালার দিই যেটা ফুটে ওঠে। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কন্ট্রাস্ট, এই যে ব্যাড কন্ট্রাস্ট। নতুন ডিজাইনারদের আমাদের যেমন কালারগুলো বুঝতে ভুল হয়, কোন কালার ইউজ করব না করব। দেখেন মন চাইছে লাল নিছি, তার উপরে এরকম একটা দিয়ে দিছি। সাধারণত নতুন অবস্থা তো এটাই আসে, লাল নীল বহুত কালার, মানে যত কালারফুল করা যায়। তাহলে এখানে এই যে লালের উপরে কিন্তু এটা আমার দেখতে অসুবিধা হচ্ছে, বা ওইভাবে ফোকাস আসতেছে না, কালার কন্ট্রাস্টটা ঠিক নাই যার কারণে। কিন্তু এখানে দেখেন তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সটটা আবার সুন্দর লাগতেছে এখানে। তো এই কালার কন্ট্রাস্টের আবার এখানে কিছু এখানে ভাগ করা আছে, যেমন একটা সাইজ হতে পারে, তারপরে কালার কন্ট্রাস্ট হতে পারে, শেপ হতে পারে এবং টাইপ হতে পারে। যেমন এখানে সাইজের কথা বলা হয়েছে, এক হলো কালার সার্কেলের উপরে, এই কালারের সাথে উপরে যে কালারটা যায় সে কালারটা দেওয়া হয়েছে এখানে। এবং এখানে সাইজটাকে ইয়ে করছে, দেখেন অ্যাড ভেরিয়েশন অন স্কেল অফ গ্রাফিক্স এলিমেন্টস বিগিন বিং দ্য বিগার ওয়ান্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এইখানে দেখেন এই যে বিগটাকে কিন্তু ফোকাস করানো হয়েছে। এক তো হলো ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা নেওয়া হয়েছে যেন এইটার মতো না লাগে, এইটার মতো লাগে, মানে দেখতে ভালো লাগে। সেই সাথে আমাদের এখানে ফোকাস করা হয়েছে কিন্তু সাইজের কন্ট্রাস্ট করা হয়েছে, বিগটাকে ফোকাস করা হয়েছে। এখানে কালারটাকে দেখেন, এই কালারটার সাথে এইটা যায়, যার কারণে দুইটা কালার কাছাকাছি ভালো লাগতেছে। ঠিক এখানে দেখেন শেপ কন্ট্রাস্ট, শেপ দেখেন এখানে অনেকগুলো রেক্টেঙ্গেলের মাঝখানে একটা সার্কেল দেওয়া আছে। তাহলে আমাদের ফোকাসটা কোথায় যাচ্ছে, ওই সার্কেলের জায়গাটাই কিন্তু যাচ্ছে। কিন্তু তার আগে হলো এই যে সবগুলো শেপ যে সার্কেলের কালারটার উপরে আছে সেটা দেখতে ভালো লাগতেছে,
তাহলে এই যে কালার কন্ট্রাস্ট আপনার সাইজ দিয়ে হতে পারে, কালার দিয়ে হতে পারে, শেপ দিয়ে হতে পারে। মানে কি বলছে এখানে, ডিজাইনকে আরো স্পষ্ট এবং পঠনযোগ্য করে। তো এই স্পষ্ট করা এবং মানুষের কাছে যেন সহজেই বুঝতে পারে, পঠনযোগ্য বা হ্যাঁ যে উদ্দেশ্যটি আপনি করছেন এই জিনিসটার জন্য এখানে এই জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে কালার কন্ট্রাস্টের। এখানে নিচে আছে টাইপ এ, দেখেন একটা এ বড় হাতের একটা ছোট হাতের, কিন্তু এখানে ফোকাস করতেছে এই জিনিসগুলো এখানে কন্ট্রাস্টে বোঝানো হয়েছে, মানে কালারের মেইন বিষয়গুলো। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু ক্যারেক্টার মিল আছে, কিন্তু এখানে আমরা এতগুলো ক্যারেক্টার থাকার পরেও কিন্তু আমরা একটা ক্যারেক্টারের দিকে চোখটা যাচ্ছে বেশি, কারণ এটা হলো এই যে কন্ট্রাস্ট করা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যাচ্ছে, ফুটতেছে, দেখতে ভালো লাগতেছে, যার কারণে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হচ্ছে ডিজাইনের সময় যে আমাদের কোন কালারের সাথে কোনটা যাচ্ছে, সেই জিনিসগুলো কালার কন্ট্রাস্টগুলো ঠিক করার একটা বিষয়। পরের যে জিনিসটা প্রিন্সিপালটা সেটা হলো রিপিটেশন। এই রিপিটেশন বা পুনরাবৃত্তি, এটার মাধ্যমে আপনাদেরও ব্র্যান্ডিংটা তৈরি হবে। পুনরাবৃত্তি হলো গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা, যা একটি ডিজাইনের মধ্যে দৃশ্য উপাদানগুলোকে পুনরাবৃত্তি করে। এটি একটি ডিজাইন ঐক্য সামঞ্জস্য বৃদ্ধি করে। তাহলে এই রিপিটেশনটা আপনারা কোথায় দেখতে পাবেন, এইটুকু পরে আসতেছি। নিচে দেখেন, এই যে গুগলের দেখেন, ওই অল্প ওদের ব্র্যান্ডিং যে আছে, অল্প কিছু কালার দিয়ে কিন্তু ওরা বারবার রিপিট করছে ওই কালারগুলো। তাদের এটা যেমন আমরা দেখে বুঝতেছি ইমেল, এটা ক্যালেন্ডারের জন্য, এটা গুগল ড্রাইভ, এটা কিসের জানি মিটিংয়ের একটা। তাহলে এই জিনিসগুলো দেখেন, কালার কিন্তু ওদের একই কালার বারবার ইউজ করছে, রিপিট করছে একই কালার। এর কারণে কি হয়েছে, ব্র্যান্ডিংটা তৈরি হয়েছে। এবং পরের জিনিসগুলো আসেন, পুনরাবৃত্তির উদাহরণ এখানে দিছে, রঙের পুনরাবৃত্তি। একটি ডিজাইনে একই রঙের প্লেট ব্যবহার করা, এই যে এরা একই রঙের কালারগুলো বারবার ব্যবহার করছে এরা। তারপরে আকৃতির পুনরাবৃত্তি করতে পারি, একই আকৃতি বা প্যাটার্ন, মানে প্যাটার্নগুলো হয় বিশেষ করে। টেক্সচারের পুনরাবৃত্তি হতে পারে, টেক্সচার বা উপাদান। টাইপোগ্রাফি দেখবেন প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট কিছু ফন্ট আছে, এই ফন্টের বাইরে ওরা ডিজাইন করে না। হ্যাঁ, এরকম এখানে দেওয়া আছে, একটি ডিজাইনে একই ফন্ট বা ফন্ট ফ্যামিলি ব্যবহার করা। এই জন্য যারা ক্লায়েন্টের কাজ করছে তারা বলতে পারবে, কিছু কিছু ক্লায়েন্ট আছে নির্দিষ্ট করে বলে দেয় যে এই ফন্টটা ইউজ করবা, কারণ ওদের কোম্পানি যত কিছু তৈরি করে ওই ফন্টগুলো দিয়েই করে। এটা কখন হয়, যখন একটা কোম্পানির লোগো তৈরি হয়, ব্র্যান্ডিং তৈরি করে ফেলে ওরা। মানে লোগো তো শুধু লোগোটা ব্র্যান্ডিং না, লোগোটার সাথে এখানে ওদের ফন্টগুলো, ওদের কালারগুলো, তারপরে ওদের যত ধরনের ডিজাইন মেটেরিয়ালস আছে সবগুলোর মধ্যে একটা ওরা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে ফেলে। তখনই ওটা নির্দিষ্ট করে ফেলে যে ওদের যত ডিজাইন হবে এই ফন্টের বাইরে ওরা যাবে না, এই কালারগুলোর বাইরে যাবে না। হ্যাঁ, এই সবগুলো মিলেই এই রিপিটেশনের এই সবগুলো কিন্তু অংশ, ওইগুলো দিয়েই একটা হলো ব্র্যান্ডিং তৈরি হয়। পুনরাবৃত্তি কেন গুরুত্বপূর্ণ দেখেন নিচে বলছে, ঐক্য, ডিজাইনের বিভিন্ন উপাদানগুলো একত্রিত করে, ডিজাইনের সামগ্রিক সামঞ্জস্য বৃদ্ধি করে, দৃষ্টি আকর্ষণ করে, দর্শকের দৃষ্টি নির্দিষ্ট এলাকা আকৃষ্ট করে। এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, দর্শকের দৃষ্টি নির্দিষ্ট এলাকায় আকৃষ্ট করে, এবং এই যে আমাদের যে ব্র্যান্ডিংটা দরকার, ব্র্যান্ডের স্বার্থতন্ত্র এবং স্বীকৃতি বৃদ্ধি করে। ব্র্যান্ডিং, আমি যদি একটু এক্সাম্পলে আমরা যাই, গুগলে যাই, আছেন ক্লাসে? এই রিপিটেশন আপনার বড় বড় যত কোম্পানি দেবেন সবগুলোতে একই। দেখেন গ্রামীণ ফোনের মেইন লোগোর কালার, এই কালার, ওদের প্রত্যেকটা ডিজাইনে এই রিপিটেশনগুলো পাবেন। ব্যাকগ্রাউন্ডে হতে পারে, টেক্সচারে হতে পারে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এই কালার, এখানে টেক্সটে এই কালার, এখানে লোগোটাতে ওই কালার, এই ব্যাকগ্রাউন্ডে দেখেন ওই কালার, এই ব্যাকগ্রাউন্ডেও দেখবেন ওই কাছাকাছি কালার। মানে একটা কালারের তো অনেকগুলো ভাগ থাকে, ব্লুর
পার্সেন্টেজ থাকে, 100% হলে এক ধরনের হবে, 90% হলে এক ধরনের হবে, 80 হলে এক ধরনের হবে, ডার্ক লাইট, আরও কম লাইট, হ্যাঁ এইভাবেই তো প্রত্যেকটা কালারের থাকে। দেখেন ওই কালারের বাইরে ওদের কোনো কিছুই নাই। এই জন্য আমরা সহজেই কিন্তু দেখলেই বলতে পারি, বা সব সময় চোখে ওই একটা কালারই দেখি, মানে গ্রামীণ ফোন মানে এই কালার। বিকাশে যদি যান, একটা লাইট কালার যেন সহজে মানুষের চোখে ফুটে, এই বিকাশ লিখনি না, সহজে মানুষের চোখে যেন আসে, এই জন্য একটা লাইট কালার ইউজ করছে। এই যে কন্ট্রাস্ট, একটা লাইট কালার মানুষের সহজে ফোকাস তৈরি করবে, তার সাথে ওই লাইট কালারের সাথে কি দিলে ভালো লাগবে, সাদাটা ভালো লাগতেছে। প্রত্যেকটা ডিজাইনে এর বাইরে কোনো কিছুই পাবেন না। তো এই রিপিটেশন থেকে আমরা যেটা করতে পারবো, আমাদের যেটা পরবর্তীতে ডিজাইনগুলোতে যা হবে, যে আপনাদেরও নিজস্ব একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। আপনি অল্প কিছু কালার নিয়ে কাজ করবেন, আপনি যেমনই ডিজাইন করেন না কেন এই কালারের বাইরে আপনি যাবেন না, তাহলে আপনার মধ্যে একটা রিপিটেশন তৈরি হয়ে যাবে এবং ওইটা আপনার ফিক্সড হবে। এটাই হলো এক ধরনের ব্র্যান্ডিং। তাহলে রিপিটেশন গেল, পরে আসে সাইজ লেআউট। হ্যাঁ, এই সাইজ লেআউট নিয়ে তো আমরা এর আগে একটু দেখলাম স্কেলের, এখানে এগুলো আছে। একটি ডিজাইনের বিভিন্ন উপাদানের আকার তাদের গুরুত্ব পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। বড় আকারের উপাদান সাধারণত বেশি জোর দেয়, যেমন একটি পোস্টারে হেডলাইন বড় আকারে লেখা হয়। এগুলো তো আমরা পোস্টারগুলো দেখলাম, আরও স্যাম্পল দেখব কিছু। তাহলে আপনি এই যে সাইজের উপর গুরুত্ব দিতে হয়, মানে এতগুলো আমরা যে এই যে 7টা প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হলো সাইজ, যে আপনার সাইজগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। আপনি কোন জায়গাটা জোর দিতে যাচ্ছেন সেই জায়গাটা আপনার সাইজ দিয়ে বড় করবেন। তারপরে এখানে লেআউট, একটি ডিজাইনের বিভিন্ন উপাদানে লেআউট বা বিন্যাস দর্শকের দৃষ্টিপথ নির্দেশ করে। সুন্দর কার্যকর বিন্যাস দর্শককে সহজে তথ্য গ্রহণ করতে সাহায্য করে। যেমন একটি ওয়েবসাইটের মেনু, কন্টেন্ট এবং ফুটার বিন্যাস করে, সাজানোর স্টাইল আর কি। এখন যে কোনো একটা সাইটের নাম বলেন, মনে করেন দারাজেই গেলাম, এখানে কি বলছে, এক্সাম্পল দিছে, মানে লে আউটটা আপনার তো সাইজ গেল তো হলো ফোকাস করার জন্য, তারপর লে আউটটা আপনার ডিজাইনের ক্ষেত্রে আমাদের তো লে আউট মেনটেন করি। ওয়েবসাইটের মেনু, কন্টেন্ট, ফুটার বিন্যাস মানে একটা নির্দিষ্ট লেআউটের মধ্যে থেকেই কাজ করি। এই যেমন এই সাইটের যদি বলি, এই সাইটের হলো নির্দিষ্ট, যে দেখেন মেনুটা সবসময় এখানেই থাকবে, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এবং এই যে কন্টেন্টগুলো মাঝখানেই থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। কন্টেন্ট কখনো উপরে যাবে না, মেনু কখনো নিচে আসবে না, মানে এটা লেআউট ফিক্সড, যে মেনুগুলো উপরে থাকবে, তারপরে মাঝখানে কন্টেন্ট থাকবে, সবার শেষে থাকবে ফুটার, এই শেষে কোম্পানির বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন বা আদার্স ইয়েগুলো থাকতে পারে। তো এই যেমন নির্দিষ্ট একটা লেআউট করা, তা ডিজাইনের ক্ষেত্রেও আমাদের যেমন নির্দিষ্ট লেআউট থাকে, সেই জিনিসগুলো তো আমরা দেখব পরে। আরেকটা হলো অনুপাত, হলো একটি ডিজাইনের বিভিন্ন উপাদানের আকারের পারস্পরিক সম্পর্ক। সুন্দর অনুপাত একটি ডিজাইনকে সুন্দর সামঞ্জস্য করে, যেমন একটি লোগোর বিভিন্ন উপাদানের আকার অনুপাত হতে পারে। এটা বুঝতে পারছেন তো, সাইজ আর কি এক এক সময় এক এক জায়গায় আপনার লাগতে পারে। যেমন দেখা গেছে আমাদের কোথাও ছোট পজিশন, আপনার জায়গা ছোট, সেখানে ছোট লাগবে, কোথাও বড় লাগতে পারে, এই অনুপাতগুলোর কথা বলা হয়েছে। সাইজ নিয়ে আমরা এখানে দেখি সাইজ বা অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, যেমন এখানে অ্যালাইনমেন্ট দেখলাম, ওই অ্যালাইনমেন্টগুলো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। দেখেন অ্যালাইনমেন্ট আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আমরা ভুলে যাই বা এই জায়গাগুলো আমাদের প্রবলেম হয়। অ্যালাইনমেন্ট, যখন আমরা কোনো একটা ডিজাইন করতেছি তখন এই কয়েকটা অ্যালাইনমেন্ট থাকে। মেইন যে অ্যালাইনমেন্ট, এখানে একটা আছে লেফট অ্যালাইন্ড, একটা রাইট অ্যালাইন, টপ অ্যালাইন, বটম অ্যালাইন। লেফট অ্যালাইন মানে সবগুলো লেফট সাইডে থাকবে। সহজভাবে যদি দেখেন এখানে এই যে অ্যালাইন, এ থেকে শুরু করে এই জিনিসগুলো সবগুলো লেফট সাইডে
একই সারির মধ্যে আছে। এই লেফট অ্যালাইন এটা হলো লেফট সাইডে সবগুলো একসাথে থাকবে, রাইট অ্যালাইন হলে সব রাইট সাইডে সমান থাকবে। এই পাশে কি হয় হোক, কিন্তু যেই পাশটা অ্যালাইন সেই পাশটা ঠিক থাকতে হবে। এটা যেমন টপ, মানে উপর থেকে শুরু, উপর থেকে সব অ্যালাইন করা, এখানে আছে টপ এবং লেফট অ্যালাইন হবে, এটা টপ লেফট আছে যেহেতু লেফট, তাহলে উপর থেকে ঠিক আছে, নিচে কি হয় হোক। আর এটা হলো নিচ থেকে উপরে যাচ্ছে, বটম অ্যালাইন, তাহলে নিচ থেকে অ্যালাইন করতে করতে যাচ্ছে। তারপর নিচে এই যে সেন্টার অ্যালাইন, এটা হলো একটা গেল, আর এটা হলো হরিজেন্টাল একটা, ভার্টিক্যাল একটা। হরিজেন্টাল কোনটা, লেফট রাইট যেটা সেটা, ভার্টিক্যাল তো হলো লম্বাটাকে। এখানে আবার ওই পোস্টারের এক্সাম্পলটা দেখেন, একটা পোস্টারকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা যেমন ফোকাল পয়েন্টগুলোকে গুরুত্ব দিছে, এমফাসাইজ করে সাইজগুলোকে গুরুত্ব দিছে, অ্যালাইনমেন্টগুলোকে গুরুত্ব দিছে, সেই জিনিসগুলো এখানে দেখেন। আবার এখানে যেমন এই সাইজটাকে বড় করা হয়েছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা সাইজগুলো করার কারণ কি, ফোকাল পয়েন্ট তৈরি করা, ফোকাস করা, হ্যাঁ, যেন আমরা এটা চোখে যায় প্রথমত, তারপর এটা যায়, তারপর এটা যায়, এইভাবে আর কি। তারপরে আসে এখানে অ্যালাইন করা, দেখেন রাইট অ্যালাইন থেকে সব লেফট অ্যালাইন গেছে, কিন্তু সবগুলো অ্যালাইন করা সুন্দরভাবে, এই জিনিসটা এই জন্য দেখতে ভালো লাগতেছে, এলোমেলো নাই কোথাও, অ্যালাইনমেন্টটা করা। এবং মাঝখানে দেখেন এই লোগোটাকে কি অ্যালাইন করছে বলেন তো, এই মাঝখানে লোগোটা হরিজন্টালি যে সেন্টার করছে, এই যে হরিজন্টালি সেন্টার, এই যে হরিজন্টালটা শুরু হচ্ছে সেন্টার থেকে, এই সেন্টার করা, নিচের টেক্সটটাও সেন্টার করা। এটা সাইডে দিলে ভালো লাগতো না, কারণ এটা মাঝখানে যেহেতু সেন্টার থেকে শুরু হয়েছে সবগুলো, এবং দুই পাশে একটা স্পেস রাখছে যেন ক্যারেক্টারগুলো ভালোভাবে বোঝা যায়। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা জানেন, কাজ করেন, হয়তো দিয়ে একটা জায়গায় আপনাদের ভুল হয়ে যায়। তাহলে এরপরে কি আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটার জন্য ফ্রি পিকে বলেন অন্যান্য মার্কেট প্লেসে ডিজাইন আপলোড দিলে অনেক সময় রিজেক্ট করে। এই হায়ারার্কি, ভিজুয়াল হায়ারার্কি আমরা ডিজাইন করি হয়তো বা না বুঝে করি, বা এটা এটা না বুঝেও হয়তো বা এটার মধ্যে পড়ে যায়। এই হায়ারার্কি হলো ভিজুয়াল শ্রেণীবিন্যাস, এই যে যতগুলো এক্সাম্পল দেখলাম সবগুলোতে ওই জিনিসগুলো আছে। ভিজুয়াল শ্রেণীবিন্যাস হলো একটি ডিজাইনের বিভিন্ন উপাদানকে তাদের গুরুত্ব অনুযায়ী সাজানোর একটি প্রক্রিয়া। এই যে দেখেন গুরুত্ব অনুযায়ী সাজানো, প্রথমে যদি মহিলাটাকে দিত আর একে যদি এখানে দিত ছোট করে, তাহলে মহিলাটাই মেইন ক্যারেক্টার হয়ে যেত, তাহলে কিন্তু মানুষ আর খাইতো না, কারণ তাকে তো ঠিকভাবে চেনেই না। তাহলে এই যে গুরুত্ব অনুসারে সাজানো, ভিজুয়াল শ্রেণীবিন্যাস হলো একটি ডিজাইনের বিভিন্ন উপাদানকে তাদের গুরুত্ব অনুযায়ী সাজানোর একটি প্রক্রিয়া। এই হায়ারার্কিটা দেখেন, একটি দর্শককে কোন তথ্যটি প্রথমত দেখতে হবে। আপনি যে একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা কোন জায়গাটা আপনি দেখাবেন দর্শককে, সেটা কিন্তু আপনি ঠিক করবেন। ওই জিনিসটা এখানে এই হায়ারার্কির মেইন হলো এই সাবজেক্টটায়, একটি দর্শককে কোন তথ্যটি প্রথমত দেখতে হবে এবং কোন তথ্যটি পরে দেখতে হবে তা নির্ধারণ করে। এটি ভালো ভিজুয়াল শ্রেণীবিন্যাস একটি ডিজাইনকে আরো কার্যকর এবং দর্শক বান্ধব করে তোলে। যেমন এগুলোতে আমরা এর আগে এক্সাম্পলগুলো দেখলাম, আমরা প্রথমত ইমেজটা দেখতেছি, তারপরে নাম, লোগোটা বড় করা, নামটা, তারপরে নিচে দেখলে দেখতেছি, না হলে নাই। এই যে শ্রেণীবিন্যাস করা, প্রত্যেকটা ডিজাইনে এই একই জিনিসগুলো পাবেন। শ্রেণীবিন্যাসের মূল উপাদান কি, এই যে দেখেন আকার দিয়ে হতে পারে, রং দিয়ে হতে পারে, ফন্ট দিয়ে হতে পারে, স্থান দিয়ে হতে পারে। যেমন এখানে বড় আকারের উপাদান সাধারণত ছোট আকারের উপাদানের চেয়েও বেশি গুরুত্ব বলে মনে হয়। এটা তো সবাই জানি যে বড়টাকে সাধারণত বেশি গুরুত্ব দেওয়া হয়। উজ্জ্বল রঙের উপাদান সাধারণত মৃদু রঙের উপাদানের চেয়েও বেশি দৃষ্টি আকর্ষণ করে, যেটা আমরা বিকাশে দেখলাম, একবারে লাইট একটা কালার মানুষের চোখে পড়বেই। আর গ্রামীণ ফোনেরটা যেমন একটা শীতল ভাব আছে, একটা স্মুথ একটা ভাব আছে, স্ট্যান্ডার্ড একটা ভাব আছে, ওইটার আবার আরেক ধরনের। হ্যাঁ, তার ফন্ট বড় এবং বোল্ড ফন্ট সাধারণত ছোট এবং পাতলা ফন্টের চেয়েও বেশি গুরুত্ব বলে মনে হয়, এই জন্য বড় ফন্টটাকে ফোকাস করা হয়। একটি পৃষ্ঠার কেন্দ্রস্থলে অবস্থিত উপাদান সাধারণত কোণায় অবস্থিত উপাদানের চেয়ে বেশি গুরুত্ব বলে মনে হয়। একটি পৃষ্ঠার কেন্দ্রস্থলে অবস্থিত উপাদান সাধারণ কোণায় উপস্থিত উপাদানের চেয়ে বেশি গুরুত্ব বলে মনে হয়। দেখেন আমরা যদি পিছনে যাই একটু, দেখেন এই যে গুরুত্ব,
এক তো হলো সাজানো হয়েছে সুন্দরভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, এই যে গুরুত্ব অনুসারে ফন্টের সাইজ এবং এই যে দেখেন নিচে লোগোগুলো দেওয়া হয়েছে স্পন্সরের, সেগুলো এক কর্নারে চিপায় চাপায় দিয়ে দিছে, কারণ ওইটার গুরুত্ব ওইভাবেই দেওয়া হয়েছে যে তারা শুধু থাকলেই হলো। তাহলে এই যে স্থান একটা গুরুত্বপূর্ণ। আমরা যদি গুগলের ইয়াতে যাই, নতুন ট্যাব নেই, নতুন ট্যাব নিলে এখানে কি দেখতে পাই, এই যে ছোট্ট করে এখানে দেওয়া হয়েছে এগুলো, এবং তারপরে এখানে তাদের একটা পয়েন্ট দিছে। তাহলে আমাদের গুরুত্ব অনুসারে কিন্তু সাইজটা সে এখানে নির্ধারণ করছে। টাইমটা শেষ হয় 2-1 মিনিট আগে বলিয়েন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ভিজুয়াল হায়ারার্কি আমাদের ডিজাইন করার সময় বুঝতে হবে। একটা ক্লায়েন্ট তো আপনাকে বলে দিবে না যে আমাকে তুমি টাইটেলটা বড় করে দিবা, তারপরে এইটা বড় করে দিবা, তারপরে ওইটা বড় করে দিবা, তারপরে ওইটা বড় করে দিবা, তারপরে এইটা ছোট করে দিবা। এগুলা তো ক্লায়েন্ট কখনো বলে দিবে না। কিন্তু এই হায়ারার্কিটা আপনাকে কিভাবে বুঝতে হবে, আপনি যখন কাজটা করবেন সেই কাজটা এমফাসাইজ করে, হ্যাঁ, এমফাসাইজ করলেন, রিসার্চ করলেন যে এর কোন কোন জায়গাটা মেইন, কোন জায়গাটা আগে বেশি ফোটানোর দরকার, কোন জায়গাটা তারপরে হবে, কোন জায়গাটা তারপরে হবে, এই জায়গাগুলো, এই সব কিছুই কিন্তু আমাদের এই জিনিসগুলো এই ডিজাইন প্রিন্সিপালের মধ্যে পড়তেছে। তাহলে এখানে আরেকটু দেওয়া আছে হায়ারার্কির সম্পর্কে, শ্রেণীবিন্যাস, ভিজুয়াল শ্রেণীবিন্যাস উদাহরণ। একটি ওয়েবসাইটের হেডলাইন সবচেয়ে বড় বোল্ড ফন্ট লেখা হয় এবং পৃষ্ঠার উপরের দিকে অবস্থিত হয়। আপনি অনলাইনে প্রথম আলো পেপারটাতে গেলেই দেখবেন হেডলাইনটা বড় থাকে, উপরে হেডলাইনগুলো থাকে, ফন্টগুলো বোল্ড হয়। আমরা যাই না, সমস্যা কি? প্রথম আলো দিয়ে সার্চ দিলেই দেখেন আমরা এই যে এক্সাম্পলগুলো দিছি, এগুলো কি সব হলো হায়ারার্কি, মানে শ্রেণীবিন্যাস করা, কোনটা আগে থাকবে, কোনটা আগে পাবলিক দেখবে। দেখেন খালি তাহলে এখানে দেখেন প্রথম আলোটাকে, পেপারের নামটাকে এটা বোল্ড করছে, উপরে আছে, হ্যাঁ, এবং তাদের উপরে একটা হেডলাইন দিছে, মেনুটা উপরে আছে। দেখেন এখানে যে যে জায়গাগুলো আমাদেরকে পড়তে বলতেছে সেই জায়গাগুলোকে ওরা ফোকাস করছে, এবং ওইগুলো সিরিয়াল ওয়াইজ ওয়াইজ কিন্তু সাজানো আছে। যে আমাদের কি দরকার, বিস্তারিতটা পরে জানা দরকার, আগে কি আমাদের হেডলাইনগুলো জানা দরকার। হেডলাইনগুলোকে বোল্ড করা, হ্যাঁ, এবং সুন্দরভাবে সাজানো, শ্রেণীবিন্যাস করা। দেখেন এই যে একটার পরে একটা, এই যে লেফট লাইন করা, তারপরে এখানে এই যে ভাগ করে করে শ্রেণীবিন্যাস, যেটা হলো কি কি দেখলাম, সিমেট্রিক ব্যালেন্স করা, সিমেট্রিক ব্যালেন্স। এই যে এটার পরে এটার ঠিক যতটুকু সাইজ, এটারও ঠিক অতটুকু সাইজ, ঠিক এটারও অতটুকু সাইজ, মানে এই যে ওয়েটটার কথা বলতেছি, সমান। পরে এই জায়গাটুকু দেখেন যতটুকু সাইজ, ঠিক এটা অতটুকু, এটা আবার অতটুকু। তাহলে এই তিনটার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করা হয়েছে, তিনটা জায়গাটা সমান। ঠিক এই সাইডটা, এই সাইড থেকে সামঞ্জস্য তৈরি করছে ওদের ক্ষেত্রে, মিডিলে ওদের সামঞ্জস্য তৈরি করছে। দেখেন এইটুকু বক্স, এইটুকু সমান, এখন এইটুকু আর এইটুকু সমান, এখন এখানে আবার এই পুরাটা মিলে সমান, বা এই ছবিটা থেকে এই টেক্সটটা আলাদা, এটা থেকে আলাদা। এগুলো হলো সিমেট্রিক, সামঞ্জস্য তৈরি করা, বুঝছেন, এলোমেলো না। তাহলে আমরা ছিলাম ওই যে ওয়েবসাইটের, মানে কোনটা আপনার হায়ারার্কি হবে, মানে কোনটা আমাকে আগে দেখাবে। একটি পোস্টারের মূল বার্তাটি বড় এবং উজ্জ্বল রঙে লেখা হয়, পৃষ্ঠার কেন্দ্রস্থলে অবস্থিত হয়। মানে একটা পোস্টারের মূল যে টার্গেট, যেটা মেইন যেটা টার্গেট, সেটাকে কি হয়, বড় করা হয় এবং উজ্জ্বল রং দেওয়া হয়। যেমন আমরা পোস্টারগুলো দেখলাম, মেইন যে পয়েন্টটা সেটাকে বড় করে লেখা, এবং পৃষ্ঠার কি কেন্দ্রস্থলে অবস্থিত হয়, মাঝখানে থাকে। ভিজুয়াল শ্রেণীবিন্যাসের গুরুত্ব, মানে হায়ারার্কির আরো কিছু গুরুত্ব, দর্শককে তথ্য সহজে বুঝতে সাহায্য করে। এই যে আমরা এখানেই দেখলাম এক্সাম্পল, আমরা হেডলাইনটা দেখলে অনেক কিছু আন্দাজ করতে পারতেছি, সহজে বুঝতে পারতেছি। আর সবগুলো যদি ছোট থাকতো, দেখতে সমস্যা হতো, বুঝতে সমস্যা হতো। তাহলে আমাদের সহজে আমরা এটা বুঝতে পারতেছি, সেই জিনিসটা এখানে বলছে। দর্শকের তথ্য বুঝতে সাহায্য করে, ডিজাইনকে আরো আকর্ষণীয় করে, দর্শককে একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করে। কারণ ওই যে একটা জায়গা ফোকাস করছেন, বড় করছেন, সেই জায়গাটা আগে দেখেছে। ডিজাইনের কার্যকারিতা বাড়িয়ে তোলে। একটি ভালো ভিজুয়াল শ্রেণীবিন্যাস, মানে একটি ভালো হায়ারার্কি একটি ডিজাইনকে সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি নিশ্চিত করে যে দর্শকরা আপনার ডিজাইনের মূল বার্তাটি সহজে বুঝতে পারবে। মানে আমাদের তো উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে, তো ওই জায়গাটাকে হায়ারার্কি বা শ্রেণীবিন্যাস, হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা, শ্রেণীবিন্যাস সাজানোটা ওইভাবেই হইতে হবে। এই জিনিসগুলো এখানে বিস্তারিত বলছে। এখানে কিছু টিপস দেওয়া হলো একটি ভালো ভিজুয়াল শ্রেণীবিন্যাস তৈরির জন্য। তাহলে ভালো শ্রেণীবিন্যাসের জন্য কি বলছে? একটি ফোকাল পয়েন্ট নির্বাচন করা, যেগুলো আমরা এর আগে আলোচনা করে আসলাম। মানে এমফাসাইজ করা একটা ফোকাল পয়েন্ট, একটা টার্গেট অডিয়েন্সের জন্য একটা ফোকাল পয়েন্ট তৈরি করা। আপনার ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি কোনটি তা নির্ধারণ করুন এবং এটিকে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করার জন্য ডিজাইন করুন। এগুলো আমরা শুরু থেকে বলতেছি। সাদা স্থান ব্যবহার করুন। সাদা স্থান আপনার ডিজাইনকে আরো শ্বাস নেওয়ার মতো করে তুলবে এবং বিভিন্ন উপাদানকে আলাদা করতে সাহায্য করবে। এই সাদা স্থানের উপর এক্সাম্পল আছে শেষে, হোয়াইট স্পেস। একটি সহজ এবং পরিষ্কার লেআউট ব্যবহার করুন। দেখেন, সহজ এবং পরিষ্কার লেআউট ব্যবহার করুন। একটি জটিল লেআউটকে দর্শককে বিভ্রান্ত করে। আমরা যেমন এখানে দেখলাম সুন্দরভাবে সাজানো লেআউটগুলো, হ্যাঁ, এগুলো এক ধরনের ইম্পর্টেন্স। মাঝখানেরগুলো ওই যে আলাদা আলাদা করে সাজানো এবং প্রত্যেকটার ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা আলাদাভাবে সুন্দরভাবে সাজানো, তাহলে আমরা সহজেই দেখতে পাবো একটার পর একটা। সীমিত সংখ্যক ফন্ট এবং রং ব্যবহার করুন। অনেকগুলো বিভিন্ন ফন্ট এবং রং ব্যবহার করে আপনার ডিজাইনকে অস্থির করে তুলতে পারে। আমরা নতুনরা এই জিনিসটা হয় যে অনেকগুলো রং দিয়ে দিই, কিন্তু স্মার্ট বা যারা প্রফেশনাল, হুম হুম সবারই কি একই অবস্থা? ওটা তুহিন নেটের সমস্যা হইতে পারে আপনার, আপনি দরকার হলে কেটে দিয়ে আবার জয়েন করতে পারেন। তাহলে আপনার লক্ষ্য দর্শককে মনে রাখুন। আপনার ডিজাইন করার জন্য তৈরি করা হচ্ছে তা বিবেচনা করুন। মানে আপনার ডিজাইন করার জন্য তৈরি করা হচ্ছে কি, আপনার ডিজাইন কার জন্য তৈরি করা হচ্ছে, মানে ওই যে অডিয়েন্স তৈরি করা, এগুলোর উপর আমাদের আরো টপিকস আছে। তাহলে এই হায়ারার্কি বোঝা গেল। তারপরে হোয়াইট স্পেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখেন, সাদা স্থান একটি শক্তিশালী ডিজাইনের উপাদান। সাদা স্থান বা নেগেটিভ স্পেস, এই হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস সব থেকে লোগোতে বেশি কাজে লাগে। নেগেটিভ স্পেসের লোগোগুলো একটু ক্রিয়েটিভ হয় এবং দাম বেশি হয় এবং করতেও অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, যেগুলোর এক্সাম্পল আছে একটু পরে দেখব। নেগেটিভ স্পেস হলো একটি ডিজাইনের সেই অংশ যেখানে কোনো গ্রাফিক্স উপাদান নেই। যদিও একটি খালি মনে হতে পারে, কিন্তু সাদা স্থানে একটি শক্তিশালী ডিজাইন উপাদান। বুঝছেন? এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। এটি একটি ডিজাইনের সামগ্রিক সৌন্দর্য এবং গঠনযোগ্যতা এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। দেখেন, এটি খালি মনে হতে পারে, কিন্তু সাদা স্থানে একটি শক্তিশালী ডিজাইন উপাদান, সেটার আমরা এক্সাম্পল একটু পরে দেখব। সাদা স্থানের গুরুত্ব কি? এই যে পাঠযোগ্যতা বাড়ায়, রিডিবিলিটি আর কি বাড়ায়। সাদা স্থানের টেক্সট এবং ইমেজের মধ্যে পর্যাপ্ত স্থান রেখে পঠনযোগ্য বাড়ায়। তারপরে দৃষ্টি আকর্ষণ করে, সাদা স্থানে গুরুত্বপূর্ণ উপাদানকে হাইলাইট করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। ডিজাইনকে সহজ করে, সাদা স্থানের একটি ডিজাইনকে ক্লিন এবং সহজ বোধগম্য করে তোলে। এই যে ব্র্যান্ডের বিষয়টা, এটা বারবার আসে। সাদা স্থানের একটি ব্র্যান্ডের স্বাতন্ত্র সরলতা ইমেজে তৈরি করতে কি করে, সাহায্য করে। আচ্ছা, সাদা স্থান ব্যবহারের টিপস। মার্জিন, এই যে অ্যালাইন যেটা করি আমরা ডিজাইনের ক্ষেত্রে, পৃষ্ঠার চারপাশে পর্যাপ্ত পরিমাণ সেফটি এরিয়া আর কি, মার্জিন রাখতে হবে। স্পেসিং রাখতে হবে, লাইন স্পেসিং এর মধ্যে টেক্সট ব্লকের মধ্যে পর্যাপ্ত স্থান রাখতে হবে। হোয়াইট স্পেস হিরো, সাদা স্থানকে একটি ডিজাইনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করুন। মানে সাদা স্থানটা আছে, ওইটা থাকলেও যে ভালো লাগবে জায়গাটা, ওই জিনিসটা আপনাকে ইয়ে করতে হবে। সহজ রাখুন, অতিরিক্ত উপাদান যোগ না করে সাদা স্থানকে কাজ করতে দিন। সাদা স্থানকে একটি শক্তিশালী ডিজাইন উপাদান হিসেবে ব্যবহার করুন। আপনি একটি সুন্দর, কার্যকরী এবং স্মরণীয় ডিজাইন তৈরি করতে পারবেন। এই জায়গাটা মনে রাখবেন। সহজ রাখুন, মানে হোয়াইট স্পেস
নিয়ে কাজ করতে গেলে আপনার সিম্পলিসিটি থাকতে হবে। হ্যাঁ, ডিজাইনগুলো সিম্পলের মধ্যে হতে হবে। এবং ওই যে এখানে বলছে যেটা, এটা খালি একটা সাদা জায়গা মনে হলেও মনে হবে এখানে কিছু একটা উপাদান আছে, শক্তিশালী উপাদান। সেটার এক্সাম্পলগুলো দেখি, দেখেন। এই যে দেখেন, এটা হলো হোয়াইট স্পেস বা সিম্পলিসিটি। এই যে দেখেন উপরে, এটা ইয়াহু, আপনার গুগলে গেলে ইয়াহুর সাইডে গেলে দেখবেন। হ্যাঁ, আমরা সরাসরি যাই দেখি, এখানে স্যাম্পলগুলো দেওয়া হয়েছে যেন মনে থাকে। আমরা যদি ইয়াহুতে যান, yahoo.com, এটাও তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? দেখেন এখানে ইয়াহু লোগো আছে, এখানে সার্চ বার আছে, এখানে মেনু আছে, এখানে মেইল আছে, এখানে সাইন ইন আছে। হ্যাঁ, এখানে কিছু আসতেছে অ্যাড, তারপরে এখানে কিছু টেক্সট আছে, এখানে নিউজ আসছে ট্রাম্প সাহেবের, তারপরে নিচে ছবি আছে, এখন অনেক কিছু আছে। একটা ব্রাউজারের কাজ কি, আমরা এটা দিয়ে ব্রাউজ করব, সার্চ ইঞ্জিন। তাই এখানে এখন এমন অবস্থা, আপনি নিউজ দেখবেন না ইমেলে লগ ইন করবেন না কি করবেন, এখানে মানে ওই সব কিছু এক প্যাকেজের মধ্যে দিয়ে দিছে, এমন একটা হয়ে গেছে। আর গুগলে আপনি যান, এটা তো যাইতে হবে না, একটা ট্যাব নিলে হয়ে গেল। গুগলে দেখেন এই যে সাদা স্থানটাকে ওরা ব্যবহার করছে, এটা সিম্পলিসিটি কিন্তু স্মার্ট। দেখেন এখানে ছোট্ট করে এখানে রাখছে, আপনার ইমেলে লগ ইন করতে হলে এখানে জিমেলে যাবেন, ইমেজ আপনি দেখলে এখানে যাবেন। এবং গুগলের সার্ভিসগুলোও দেখেন, অথচ সার্ভিস কিভাবে দিছে, মানে সার্ভিস দিয়ে ভরাই দিছে পুরা, মেনু দিয়ে গেলে আপনার এই যে দেখেন এইখানে ছোট্ট কিছু ডট দিয়ে এখানে ক্লিক করবেন, কত সার্ভিস তার বের হয়ে আসবে। সব সব লুকানো আছে, কিন্তু স্মার্টলি একটা জায়গা আছে। তারপরে এখানে আপনার লোগো আছে, এবং এই যে চারপাশে একটা সাদা বিশাল জায়গা ফাঁকা রাখছে, মাঝখানে গুগল আছে, এখানে সার্চ বক্স আছে, চাইলে এখান থেকে সার্চ দিতে পারবেন। নতুন ফিচার এখানে, আপনার যেগুলো সবসময় বারবার লগ ইন করেন সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে ফেলতে পারবেন। এই দেখেন জিনিসটা কিন্তু সিম্পলিসিটি, একবারে সিম্পল, কিন্তু চারপাশে অনেক সাদা ফাঁকা থাকার পরেও কিন্তু খারাপ লাগতেছে না। আর অথচ এখানে দেখেন এলোমেলো একটা অবস্থা। এই যে হোয়াইট স্পেসের এইটাই হলো শক্তিশালী একটা জিনিস। আরো এক্সাম্পল আমরা দেখি, দেখেন এই যে হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস। প্রথম লোগোটা যদি দেখেন, কি দেখতেছে এখানে, একটা ল্যাম্প নাকি? হ্যাঁ, ল্যাম্প ছাড়া আর কি, ল্যাম্প ছাড়া আর কিছু দেখা যাচ্ছে কি? দেখেন তো এখানে একটা মানুষের মতো দেখা যাচ্ছে নাকি? এখানে দুইটা প্রথমে চোখে পড়ছিল আপনাদের? তো এই যে হলো হোয়াইট স্পেস, এই সিম্পলিসিটি, এই যে হোয়াইট স্পেসের দেখেন পাওয়ার। দেখেন এখানে মানে ওই যে এখানে বললো না যে যদিও এটি খালি মনে হতে পারে, কিন্তু সাদা স্থান একটি শক্তিশালী ডিজাইনের উপাদান। সেই জিনিসটা এটা দেখেন, এখানে কিন্তু খালি, এটা কিছুই নাই, কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে যখন দেখবেন, দেখেন এখানে একটা মানুষ, মেয়ে মানুষ ফেস, অথচ এখানে মেয়ে মানুষ টানুষ কিচ্ছু নাই। ঠিক এই পাশেও একটা, পরেরটাতে দেখেন এমনি একটা হাত মনে হইতে পারে প্রথমত, পরে দেখেন এখানে ভিতরে একটা চোখ আছে, এখানে একটা চাঁদের মতো মনে হইতে পারে। পরে যেমন এটা এলিফ্যান্ট, বোঝা যাচ্ছে যে এটা একটা হাতি, তাই না? এখানে হাতি ছাড়া কিছুই নাই। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, পরে এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে। তাহলে তার কোম্পানির নাম এলিফ্যান্ট, তার বিজনেস কি? ফার্নিচার, যার কারণে সে এখানে ফার্নিচারটা এমনভাবে দেওয়া আছে, দেখছেন? এই যে হোয়াইট স্পেস, কিছু নাই, অথচ এর কতটা গুরুত্ব দেখেন। লোগো দেখেই আমরা বলে দিচ্ছি সেটা কিসের লোগো। এই হলো নেগেটিভ স্পেস বা সিম্পলিসিটি বলেন, মানে মেইন হলো নেগেটিভ স্পেস লোগো। বা এই যে সিম্পলের মধ্যেই যে এত কিছু, কত কিছু লুকায় আছে। পরে দেখেন এই যে ফিডেক্স, এটা কিসের লোগো জানি? লোগোর মধ্যে কোনো কিছু আছে দেখতে পাচ্ছেন কি? দেখেন তো। হ্যাঁ, EX এ হচ্ছে একটা অ্যারো বোঝা যাচ্ছে। এই যে দেখেন এখানে একটা এরো আছে, কিন্তু এমনি নর্মালি আমরা দেখলে কখনোই বুঝতে পারবো না। কিন্তু এটা হলো, এটা দিয়ে ওরা বোঝাচ্ছে যে তাদের এটা হলো এক্সপ্রেস বা ট্রান্সপোর্ট কোনো কিছু ভাইয়া একটা। ক্লাস শেষ হয়ে
আপনাদের মেইলে আবার একটা লিংক যাবে ক্লাস শেষ হয়ে গেলে। আমরা এই যে ডিজাইনের নীতি, হ্যাঁ, মানে একটা ডিজাইন করতে গেলে যে জিনিসগুলোকে ফোকাস করতে হবে সেই জিনিসগুলো নিয়েই তো আমরা আলোচনা করলাম, যে ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, রিপিটেশন, কন্ট্রাস্ট, হায়ারার্কি, এমফাসাইজ, হোয়াইট স্পেস, প্রপোর্শন। এই যে ব্যালেন্স মানে কি, আপনার এই যে ব্যালেন্স থাকবে প্রথম আলোতে আমরা যেটা দেখলাম আর কি, আপনি যতগুলোই কন্টেন্ট থাক আপনার কন্টেন্টের মধ্যে ব্যালেন্স থাকতে হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, সিমেট্রিক। তারপর অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন হলে লেফট, রাইট হলে রাইট, সেন্টার হলে সেন্টার, হ্যাঁ, এই অ্যালাইনমেন্টগুলো। তারপরে রিপিটেশন, এখানে ডিজাইন দিয়ে দেখানো হয়েছে। রিপিটেশন তো অনেক ধরনের হতে পারে, মানে বিশেষ করে আমরা লোগোর ক্ষেত্রে দেখলাম, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যখন এক ক্লায়েন্টের বারবার কাজ করব তখন এগুলো, তার তো লোগো তো একটাই, কালার তো স্পেসিফিক করা, ওই যে বারবার একই কালার দিয়ে নতুন নতুন ডিজাইন করা, রিপিটেশন করা কালারগুলোকে। হায়ারার্কি, যে আমি কোন জায়গাটাকে মানে এমনভাবে সাজাবো, কোন জায়গাটাকে আগে ফোকাস করব দেখানোর জন্য, মানে শ্রেণী বিন্যাস করব, বড় ছোট এই যে সাজানোগুলো। এমফাসাইজ করা, একটা নির্দিষ্ট পয়েন্টকে ফোকাস করানো। হোয়াইট স্পেসে দেখলেন কেমন শক্তি। তারপরে এই যে সাইজ, বড় ছোটোর মাধ্যমে অনেক কিছু বোঝানো যায়। আচ্ছা, এখানে লাস্ট যে স্লাইডটা আছে এটাতে পরে আসতেছি। আমরা এতক্ষণ দেখলাম ডিজাইন প্রিন্সিপাল, তা আমার এখানে আরও কিছু এক্সাম্পল, একটা এগুলো গুগলে আছে। আমি হায়ারার্কিটা খুবই ইম্পর্টেন্ট, তো এখানে আমরা একটু ক্লিয়ার হয়ে যদি কারো কনফিউশন থেকে থাকে। সাইজ বা স্কেলের বিষয়টা এখানে আছে, দেখেন। এইটা দেখে আমরা কি বুঝতেছি, উপরে মানুষ নিচে মাছ, তারপরে এখানে দেখেন মাছ মানুষ একবারে প্রায় সাইজ সমান মনে হচ্ছে, তাই না, কাছাকাছি মনে হচ্ছে, যার কারণে সমান বড় মনে হচ্ছে। আর এইখানে দেখেন আবার কি বোঝা যাচ্ছে, মাছটা থেকে মানুষটা অনেক দূরে আছে, এটাই তো বোঝাচ্ছে এখানে নাকি। মাছটা বড় মানুষটা ছোট এটা তো বোঝাচ্ছেই, কিন্তু মাছটা থেকে মানুষটা অনেক দূরে এটা একটা বোঝাচ্ছে। তো এই যে হায়ারার্কি, শ্রেণী বিন্যাস, বা এই তার মধ্যে একটা অংশ হলো সাইজ বা স্কেল। হ্যাঁ, স্কেল দিয়ে অনেক কিছু বোঝা যায়, এখানে তো কোথাও লেখা নাই যে মাছের থেকে মানুষ দূরে আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি। তারপরে কালার কন্ট্রাস্ট, এই যে কালারের যে পাওয়ার দেখেন, এখানে সবগুলোই ক্যারেক্টার একই, মাঝখানে একটা অন্য কালারের আছে বা হাত তুলে আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, মানে সবগুলোই মনে মানে এক দেখাতে দেখলে মনে হবে আচ্ছা সবগুলোতে একই ক্যারেক্টার, কিন্তু এই যে কালারটা এখানে কন্ট্রাস্ট করছে, একটু অন্য একটা কালার অ্যাড করে দিছে, কন্ট্রাস্ট করছে, যার কারণে দেখে মাঝখানে একজন হাত তুলে আছে। তা কালার কন্ট্রাস্ট, এটা এগুলো হলো সব ওই যে হায়ারার্কির বলেন বা গ্রাফিক্স প্রিন্সিপালের মধ্যেই তো এগুলো পড়ে। হ্যাঁ, এটা হলো বারোটি ভিজুয়াল হায়ারার্কি প্রিন্সিপাল বা গ্রাফিক্স প্রিন্সিপাল, যেটাই বলেন না কেন, জিনিসগুলো তো সব রিলেটেড কাছাকাছি। এই যে টাইপোগ্রাফি দেখেন, এটা যেমন ইমেজটা বড়, টেক্সটগুলো নিচে, হায়ারার্কিটা মানে শ্রেণী বিন্যাসটা ঠিক মতো নাই, সাজানোটা। আবার এখানে দেখেন ইমেজ ওই অনুসারে এখানে নামটাকে বড় করছে, তারপর টেক্সট, অথচ একই জায়গায় এইখানে ফিল আপ করতেই পারেনি, অথচ এখানে ফিল আপ করছে, এবং রিডেবল, দেখতে বুঝতে আমরা পড়তে পারতেছি। এবং এখানে আরেকটা জিনিস ফোকাস করছে, আমরা ওই যে স্মিথটাকে বোল্ড করে দিছি, মানে স্মিথটাকে আমি প্রথম ফোকাসটা আমার আসে। তারপরে আসেন এই যে স্পেসিং এর বিষয়গুলো, দূরত্বর বিষয়গুলো, যে দেখেন এটা দিয়ে এক্সাম্পল দিছে এখানে। প্রক্সিমিটিটা এটাও একটা গ্রাফিক্সের একটা প্রিন্সিপাল, আমরা এটা নিয়ে আলোচনা করিনি। হ্যাঁ, যে সমজাতীয় ডিজাইন একসাথে রাখা বা সমজাতীয় কোনো বস্তুগুলোকে একসাথে রাখা, একত্রিত করা। দেখেন এটা যেমন সবগুলোতে ক্যারেক্টার, কিন্তু একে আলাদা করে দিছে, এগুলো আলাদা, কিন্তু এগুলো সবগুলো যখন একসাথে গুছানো সাজানো, এটা তখন কিন্তু দেখতে ভালো লাগতেছে এই জিনিসগুলো। তারপরে নেগেটিভ স্পেস, আমরা তো দেখলাম নেগেটিভ স্পেসের পাওয়ার। দেখেন এখানে যে এখানে কেমন আছে, বোঝা যাচ্ছে যে দুইটা হাত দিয়ে এটাকে ধরতে যাচ্ছে, এরকম একটা বিষয়।
আবার এখানে ওই নেগেটিভ স্পেস দিয়ে দেখেন এই ফাঁকা জায়গায় কিন্তু কিছু নাই, কিন্তু ফাঁকা জায়গার অনেক পাওয়ার। কারণ এখানে আরেকটা হাত মনে হচ্ছে, তারপরে এখানে একটা হার্টের চিহ্ন বা লাভের চিহ্ন আছে। অ্যালাইনমেন্ট, যেমন এখানে দেখেন এই যে এটার নাম কি, করাই বা কি বলে অন্য কিছু, মানে উপরে দিছে বাইরে কুকিং প্যান। আচ্ছা, এগুলো মহিলাগুলোর নাম জানলেই হবে। তাহলে উপরে যখন দিছে এটা বাইরে, মনে করেন ঝাঁকি দিছে একটা উপরে, যে উপর থেকে আবার নিচে নিবে, অ্যাডগুলোতে দেখি যেমন, কিন্তু সাইডে চলে আসছে, কিছু পড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু এখানে অ্যালাইন করা, দেখেন সুন্দরভাবে অ্যালাইন করা, যার কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই। তারপরে এই যে রুলসের বিষয়টা, আমরা এই যে রিপিটেশনটা দেখি, আমরা রিপিটেশন দেখেন শুধু যে কালারের ক্ষেত্রেই হবে বিষয়টা এমন না, ডিজাইনের ক্ষেত্রেও রিপিটেশন হতে পারে। এটা দেখেন বোঝা যাচ্ছে, অতটা গুরুত্ব বা কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখেন একই জিনিস যখন দুই পাশে রিপিটেশন করে দেওয়া, দেখতেও খারাপ লাগে না, এবং একটা ডিজাইনের মধ্যেই হয়ে গেছে, ডিজাইন পড়ে গেছে এখানে। আমরা এখন এখানে যেটা আছে লাস্ট যে এটা একটা লিঙ্কে নিয়ে যাবে, এটা 99 ডিজাইনে পাবেন। 5টা রুলস কম্পোজিশন, লেআউটের আর কি, কম্পোজিশনের যে 5টা, যে আমরা ডিজাইনগুলো করতেছি বা করতেছি, এই যে লেআউটগুলো সাজানো, এটা তো বড় একটা জায়গা। এই যে লেআউট, যেমন এদের লেআউটটা ফিক্সড করা, প্রতিদিন যতই নিউজ আসুক না কেন এর বাইরে কোনো কিছুই হবে না। এইভাবে লেআউটগুলো ফিক্সড করে দেওয়া, যে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা, তিনটা ভাগ, মাঝখানে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ভাগ করে করে এইভাবে লেআউট করা আছে। তাহলে এইখানে এই যে লেআউট বা কম্পোজিশন, এই জিনিসগুলো এখানে দেখেন 5টা রুলস কম্পোজিশনের দেওয়া আছে। প্রথমটা হলো গ্রিডের, আমরা গ্রিড নিয়ে কাজ করি না হয়তো বা ইলাস্ট্রেটরে। আপনি এখানে দেখবেন এই যে গ্রিড আছে, শো গ্রিড। এই গ্রিডটা কেন কাজে লাগে, যারা লোগো ডিজাইন করে তাদের জন্য গ্রিডটা খুব দরকার, বা ক্যারেক্টার যদি করে সেক্ষেত্রেও লাগতে পারে। তা আমরা এই যে গ্রিড, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, যে গ্রিড দিয়েও আপনি ডিজাইন করতে পারেন, মানে ওইটা টেমপ্লেটটা আপনার গ্রিড আকারে হবে। এই যে দেখেন ইমেজগুলো যে সাজানো, বক্স বক্স করে নিয়ে সাজানো একটা ওয়ান কাইন্ড অফ গ্রিড। এমফাসাইজ স্কেল, এটা তো আমরা দেখলাম, যে দেখেন স্কেল করে এই জায়গাটাকে আগে ফোকাস করানো, তারপরে বাকি জায়গাগুলো ইম্পর্টেন্ট দেওয়া। ব্যালেন্সটা তো আমরা দেখলাম, এই যে দেখেন টেক্সট বড় ছোট হতে পারে, অন্য শেপ হতে পারে, যাই কিছু হোক না কেন, কিন্তু এইটার যতটুকু জায়গা নিছে ঠিক এই পেজটা অতটুকু জায়গা নিছে, ফোকাসটা আগে এটাকে করছে। আবার এটাতে দেখেন ব্যালেন্সটা না এলোমেলো হয়ে আছে একটু, দেখেন এই যে কেমন হয়ে গেছে। তারপরে এখানে যে এইটাতে মূল আসার উদ্দেশ্য হলো রুল অফ থার্ড। এই যে রুল অফ থার্ড নিয়ে আমাদের কাজ করা, এটা নিয়ে আমরা দেখবো। এই জন্য এটা যে কত গুরুত্বপূর্ণ আপনারা অনেকে জানেন হয়তো। এই জায়গাটা, এই রুল অফ থার্ড নিয়ে কে কে জানেন আগে থেকে? কারো জানা আছে? না ভাইয়া। না থাকলে তো নাই, কারো জানা থাকলে খালি বলতেন যে আছে। আচ্ছা, ধরে নিলাম কারো নাই। এই রুল অফ থার্ড যারা ফটোগ্রাফি করে, এটা ছাড়া ফটোগ্রাফি ওদের হবেই না, মানে অনেকগুলো পার্ট আছে ওদের, তার মধ্যে এটা একটা। এই এখন এই ফটোগ্রাফির সাথে আমাদের কি সম্পর্ক, সেটা হলো একটা বিষয়। এই যে রুল অফ থার্ড হলো, এটা একটা পেজ, এই পেজটাকে 3টা ভাগ করা, 9টা আর কি বক্স হবে। নয়টা বক্স হয়েছে। হয়েছে কি হয়নি?
6টা হয়েছে, তাহলে আরেকটা লাগবে। এই যে এরকম 9টা হবে। তাহলে আমাদের হলো না কেন? একটা লাইন নিয়েছি, 2টা লাইন, এপাশে 2টা লাইন, এই মাঝখানের লাইন। তাই 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 তো বলতেছি। এখন যদি আপনি একটা ফ্লায়ার ডিজাইন, মনে করেন এটা একটা ফ্লায়ারের সাইজ, এই রুল অফ থার্ড আপনি মেনটেন করে আপনি করতে পারেন। আচ্ছা, এটা করাই আছে, ওখানে আসতেছি এখানে পরে। দেখেন, সাধারণত আমাদের মানুষের দৃষ্টি হলো এমনভাবে যে আপনার এই যে এরকম যে কোনো আপনি ইমেজ বলেন, কোনো কিছু যেটাই হোক না কেন, এরকম 9টা বক্স থাকতেছে। আপনার প্রথম দৃষ্টিটা আমাদের যায় এই জায়গাটায়, হ্যাঁ, এটার পার্সেন্টেজটা বেশি, এটা হলো 41, মানে আমাদের চোখটা আগে এই জায়গায় যায়। এটা 41%গুলো তো আমরা নিচে দেখলাম। তারপরটা হলো এই ডান পাশেটা যদি দেন 20, তারপরটা আসে 25, তারপরটা আসে 14। মানে এই 100%-এর মধ্যে কোন জায়গায় ফোকাসগুলো আমাদের বেশি যায়, যে এখানে দেওয়া আছে যে আপনার প্রথমত আমাদের এই যে বক্সটা, এই জায়গাটা, মানে এই জায়গাটাতে বেশি ফোকাস যায়। একটা পেজের ক্ষেত্রেও আমাদের এই জায়গাটা আগে বেশি ফোকাসটা যায়, তারপরে নিচে আসতে পারে, তারপরে এই জায়গা, তারপরে এই জায়গায়। তো ওই জিনিসটা এই রুল অফ থার্ড দিয়ে সাধারণত ফটোগ্রাফিগুলো হয়ে থাকে, আমাদের ডিজাইনগুলোও কিছু কিছু হয়ে থাকে, সেটাতে আমরা আসি এখন। তাহলে আপনার কি করতে হবে, যখন আপনি কোনো ইমেজ ফটোগ্রাফি করবেন, মানে ইমেজ তুলবেন, ডিজাইনেরটা পরে আসতেছে, ইমেজ দিয়ে বুঝাই, তাহলে আপনার হয় আপনার এই জায়গায় হলো মেইন পয়েন্টটা থাকতে হবে, মানে ফোকাস পয়েন্টটা এই জায়গায় থাকতে হবে, না হয় এই জায়গায় রাখবেন, না হয় এই জায়গায়, না হয় এই জায়গায়। এই পয়েন্টগুলোতে রাখতে হবে, তাহলে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। আরেকটা হতে পারে এই যে এই লাইন থেকে উপরে পুরোটাই আপনি রাখবেন ল্যান্ডস্কেপের ক্ষেত্রে, আবার এই লাইন থেকে নিচেও হতে পারে। আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। রুল অফ থার্ড মেনটেন করে সবগুলো ইমেজে তোলা হয়। এই যে এটা দেখেন, এই পয়েন্টটাকে, এটা হলো মেইন পয়েন্ট ধরে ছবিটাকে তোলা, যার কারণে দেখতে ভালো লাগতেছে। এটার ক্ষেত্রে দেখেন, এইটাকে ধরে তোলা। আমরা হলে কি করতাম, মাঝখানে অবজেক্টটা রাখতাম, পুরা তুলে ফেলতাম, যার কারণে পিছনে জিনিসটা ভালো মতো দেখতে পাইতাম না। গ্রিড দিয়ে তোলা আর কি, এটা মোবাইলেও আছে গ্রিড সিস্টেম। প্রত্যেকটা জিনিসের আপনার এই যে রুল অফ থার্ড, এই যে দেখেন পয়েন্টটা এখানে, তারপরে এইদিকে সিনারিওটা আছে। এটার ক্ষেত্রে দেখেন এই যে এখানে, তারপরে এইদিকে সিনারিওটা আছে। এগুলো হলো প্রফেশনাল ফটোগ্রাফি বলেন বা আমাদের ডিজাইনের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগবে। তাহলে রুল অফ থার্ড হয় আপনার এই লাইনের মধ্যে অবজেক্টটা থাকতে হবে, না হয় এই লাইনের মধ্যে অবজেক্টটা থাকতে হবে। আবার এমনটা হইতে পারে, হয় এই পুরাটা জুড়ে উপরে থাকবে। দেখেন এখানে আবার কি করছে, এইখানে অবজেক্টটা রাখছে, পাশাপাশি এই লাইনটার উপরে দেখেন পুরা ভিউটা রাখছে। এই যে হরিজন্টাল লাইন দুইটা যেটা দেখতেছি, উপরে এটা ভিউটা রাখছে এবং নিচে একটা তার হলো মাটিটা রাখছে। আবার এইটার ক্ষেত্রে যদি দেখেন, এটা কিন্তু সেন্টার জায়গাটাতে রাখছে, সেন্টার জায়গাটাতে রাখে। তারপর দেখেন এই যে উপরে লাইন দুইটা পুরোটাই কি রাখছে, স্কাইটা রাখছে, এবং এই নিচে জায়গাটা মাটিটা রাখছে, যার কারণে দেখতে ভালো লাগতেছে। সেম প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন এই রুল অফ থার্ড মেনটেন করে এগুলো তোলা হয়, এগুলো করা হয়। এই যে ইমেজের ক্ষেত্রে দেখেন গাছটা এখানে, এই গাছটাকে মেইন প্রাধান্য দেওয়া হয়েছে, তারপরে প্রাধান্য দেওয়া হয়েছে এই যে সানটাকে এখানে। এই ইমেজটার ক্ষেত্রে দেখেন এই একবারে মেইন লাইন পয়েন্টে হয় আপনাকে এই পাশে রাখতে হবে, না হয় এই পাশে রাখতে হবে। না মিডিলে রাখলে তখন আপনাকে কী করতে হবে, নিচে উপরে জায়গাটা দেখতে হবে যে এই লাইনটা তখন আমাকে দেখতে হবে। ভার্টিক্যালি যদি হয় তাহলে এই জায়গা দুইটাকে লক্ষ্য রাখতে হবে, এইখানে হয় পয়েন্ট রাখতে হবে আপনাকে,
না হয় এখানে, না হয় এখানে, না হয় এখানে। আবার ল্যান্ডস্কেপের ক্ষেত্রে যেটা হয়, শুধু সিনারিও থাকলে কোনো ক্যারেক্টার যদি না থাকে তাহলে আপনাকে এই ভিউ থেকে এটা নিচেরটা আপনাকে মাটি রাখার চেষ্টা করতে হবে, ল্যান্ডটা, আর উপরে জায়গাটা আপনার পুরোটা সিনারি থাকবে। এই যে দেখেন এইখানে দেখেন পাথরটাকে রাখছে, এইখানে আরেকটা পয়েন্ট আছে, তারপরে নিচের অংশটা দেখতে পাচ্ছি। কোনটা দেখাবো? সবগুলো ইমেজে দেখেন ওই একইভাবে এই যে রুল অফ থার্ড মেনটেন করে করা। এই যে দেখেন, এবং আপনারা যারা ফটোগ্রাফ ইমেজ মার্কেট প্লেসে তো ইমেজও সেল হয়, এই ক্যামেরা দিয়ে তুললে এই জিনিসগুলো ওরা দেখবে, এই জিনিসগুলো না হলে অ্যাকসেপ্ট করে না। এখন এটা তো দেখলাম আমরা ইমেজের ক্ষেত্রে যে রুল অফ থার্ড মেনটেন করতেছে, অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে কি রুল অফ থার্ড মেনটেন করে? আসেন দেখি। রুল অফ থার্ড যে শুধু ইমেজের ক্ষেত্রে বিষয়টা এমনটা না, মানে আমরা তো কি দেখলাম যে পার্সেন্টেজ 41, 20, 25, 14, তো এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া, এবং কোন জায়গাটাকে গুরুত্ব দেওয়া, এই যে এই পয়েন্টটা না হয় এই পয়েন্টটা আমরা টেমপ্লেট মানে অন্য কিছু, আচ্ছা ফ্লায়ারে দেখি আমরা। মানে যেগুলো প্রফেশনাল মানুষ কাজ করছে সব দেখবেন ওইভাবে করছে, আমরা হয়তো না বুঝে প্রফেশনাল হয়ে গেছি, কিন্তু যারা মেইন হলো এইগুলো বুঝে তারা ওইভাবে বুঝে কাজ করছে। এটাতে যদি আসেন, এই ডিজাইনটাকে যদি কপি করি, কপি অতটা করার কোনো দরকার নাই, এখানে শুধু ডিজাইনটা নিয়ে নিই। এই জায়গাটাতে আমরা পেজে বসাই দিই। দেখেন এই যে 41 ফোকাস যেহেতু আমাদের এই জায়গাটা আগে থাকে, এই জন্য ম্যাক্সিমাম ডিজাইনে দেখেন এই জায়গায় টাইটেলটা হয়, বুঝছেন? এই যে রুল অফ থার্ডের জায়গাটাতেই। তারপরে আসে এই যে 20টার মেইন বিষয় না, 20 তো ধরো আমাদের দৃষ্টির বিষয়টা বলতেছি, কিন্তু এরপরে এই যে দেখেন এই পয়েন্টটাকে বেস করে এখানে ছবি থাকে, হয় এখানে ছবি থাকবে, না এখানে টাইটেল থাকবে, না এখানে ছবি থাকবে, এখানে টাইটেল থাকবে, এই জায়গাটা মেনটেন করে। তারপরে এই যে নিচে জায়গাটা, এই যে লাইন থেকে নিচে পাবো এই জায়গাটা, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এই রুল অফ থার্ড মেনটেন করে যারা প্রফেশনাল কাজ করে এই জায়গাটা মেনটেন করার চেষ্টা করে সবাই। দেখেন এই পাশে টাইটেলটা বড়, এই জায়গাটা ফোকাস যাবে, ভার্টিক্যাল এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই যে ভাগ করেন, ভাগ করে দেখেন অর্ধেকটা উপরে, তারপরে অর্ধেকটা বাকিটা নিচের অংশটা। বুঝতে পারতেছেন কি না খালি হাঁ করে দেখে আছেন? মিলাইতে পারতেছেন? হ্যাঁ, এই হলো। আপনারা এখন থেকে ছবি তুললে এটা দেখে, এটা দেখে শুনে তুলবেন। মোবাইলে গ্রিড চালু করে দেওয়া তোলা যায়। দেখেন এই ছবিটার ক্ষেত্রে দেখেন শুধু যে এই মাথাতেই হইতে হবে এমনটা না, এই যে দেখেন মেইন সাবজেক্ট পয়েন্টটা হলো এখানে, তারপরে উপরে এটা হলো পুরো সিনারিটা নেওয়া, মানে এই 4টা পয়েন্টকে গুরুত্ব দিতে হবে, অথবা উপরে নিচে এই জায়গাটা, মানে এই দাগের জায়গাগুলো। এটা দেখেন, মানে মূলত গ্রিডগুলো যেখানে একটা আরেকটাকে ক্রস করছে হ্যাঁ হ্যাঁ সেগুলোকে পয়েন্ট আউট করা। হ্যাঁ, এই পয়েন্ট আউট করছে, এবং ওইভাবেই হলো প্রফেশনাল, মানে ফটোগ্রাফি বলেন ডিজাইনের ক্ষেত্রে বলেন, ফোকাস পয়েন্টগুলো এই জায়গাগুলো, এই জায়গাগুলো ফোকাস পয়েন্ট থাকলে আপনার জিনিস সব প্রফেশনাল হবে, দেখতে ভালো লাগবে। আমরা এখন থেকে যত ফটো দেখবেন আপনি, আপনার ছবি তোলাগুলো দেখবেন ভুল আছে কিনা। আর এটা দেখেন এই যে সিনারিওটা, এই লাইন থেকে উপরে, মানে এই যে হরিজন্টাল লাইন উপরে পুরোটা সিনারিও নিচে, নিচেরটা হলো বেস লাইন। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখেন এই যে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া করা,
এখন এগুলা তো আমরা এখানে গ্রিড দেওয়া আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা দেখেন, এটাকে টার্গেট করছে, এখানে মাছটাকে টার্গেট করছে, ওইভাবেই ছবিটা তোলা বা ওইভাবে করে ইয়ে করা, যেটাই হোক না কেন। এটার ক্ষেত্রে দেখেন এখন এই ইমেজগুলো যদি মানে যেগুলো প্রফেশনাল ফটোগ্রাফারের ইমেজ বা এগুলো না দেখে আমরা কি দেখব? দেখেন তো এটা দেখে কি মনে হচ্ছে? এটা কোন দিকে কি কিছু বুঝতেছেন? দেখেন এবার দূর থেকে ফোকাস। মানে আপনি ছবি তো দেখবেন কিন্তু আপনার মাথায় থাকবে ওই যে এই চারটা পয়েন্ট, আমরা এই যে যে চারটা পয়েন্ট, এই যে এই চারটা মানে এই ভার্টিক্যালের এই এইটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা পয়েন্ট, অথবা উপরের অংশটা বা নিচের অংশটা, কোন জায়গাটা ফোকাস মানে কোন জায়গাটাকে টার্গেট করে ইমেজটাকে তোলা। এই যে দেখেন এইটা হলো মেইন টার্গেট করছে, এই যে 40% বা এই লাইনটা মানে ভার্টিক্যাল লাইনটা, এই যে এই পাশের ভার্টিক্যাল লাইনটা হলো অবজেক্টটা রাখছে, বাকিটা হলো পরের সাবজেক্টগুলো রাখছে। মানে মেইন সাবজেক্টটা হলো এই জায়গাটা, তারপর রাখছে এই জায়গাটা। এমনও হইতে পারতো এই লাইনটাতে রাখতে পারতো, এই পাশটা হইতে পারতো। এভাবে প্রত্যেকটা ইমেজ আপনি যদি দেখেন, প্রত্যেকটা ইমেজে গ্রিডকে টার্গেট করে করা। এটা দেখেন এই যে সেন্টার পয়েন্টকে করা এবং সাইডগুলোতেও কোনো না কোনো অবজেক্ট রাখছে যেন ভালো লাগে। এটার ক্ষেত্রে বলেন যেটাই আপনি দেখেন না কেন, এটা দেখেন এই যে নিচে এটার কোনো তো সাবজেক্ট নাই, কিন্তু এখানে হলো ওই যে উপরের অংশটা, এই উপরের অংশটাকে ভিউ রাখছে, নিচে একটা বেস রাখছে। এটা যেমন এই যে বাম পাশের ইয়েটাকে, এটা আবার দেখেন ডান পাশেরটাকে। এই জন্য সেন্ট্রাল পজিশনে ইমেজ পাবেন অবশ্যই তার সাইডের জিনিসগুলোকে ওরা গুরুত্ব দিয়েই তোলা। যদি সেন্টার পজিশনে থাকে দেখবেন তখন হলো ওই যে হরিজন্টালি জিনিসটাকে গুরুত্ব দেওয়া, তৈরি করা। আচ্ছা, এগুলো অনেকগুলো দেখলাম। আমাদের মেইন হলো ডিজাইনগুলোতে যে আপনার ওই যে ফোকাসের জায়গাটা, হয় আপনাকে এই সাইডটাতে ফোকাস রাখতে হবে, না হয় এই সাইডটাতে ফোকাস রাখতে হবে। এই জায়গাগুলো আমাদের ডিজাইনের সময় কাজে লাগবে। এটা হলো রুল অফ থার্ড। আরও আছে গোল্ডেন রেশিও দিয়ে যেমন লোগো করে, গোল্ডেন রেশিও দিয়েও ছবি তোলা যায়, হ্যাঁ ফটোগ্রাফি করা যায়, অনেকগুলো ভাগ আছে। এটা নিয়ে আরও কনফিউশন থাকলে আপনারা ইউটিউবে দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ফটোগ্রাফারদের। রুল অফ থার্ড দিয়ে সার্চ দিলে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, এই জিনিসগুলোই। এই যে দেখেন এই যে মানে একটা কেন্দ্রবিন্দু আপনার থাকতে হবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, প্রফেশনাল। এই যে এই লাইন থেকে উপরে ইয়ে সিনারিও, নিচে হলো বেস লাইন। এই জায়গাটাকে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কোনো ইমেজ বলেন, ডিজাইন বলেন, সেটাকে 9টা ভাগ করবেন। এই যে 9টা ভাগ করে এই জায়গাগুলো হলো মেইন ফোকাস পয়েন্টগুলো রাখবেন, তারপর বাকি জায়গাগুলো আপনি ঠিক করবেন। যে দেখেন এইখানে মেইন জায়গাটাকে ফোকাস করছে, এখানে এটাকে মেইন জায়গাটাকে ফোকাস করছে। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে শুনতেছি।